রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে সরকারকে আলোচনা অব্যাহত রাখার তাগিদ, বিশ্লেষকদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান। এটা ভাবা উচিত সরকারের যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে এবং তার জবাবদিহিতা যতটা নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে। রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেটরিক, গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ডিউ ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা। রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজনৈতিক দ্বন্দ্বে এমন ঘটনা, বলছেন তার স্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আমি অন্যদিকে একটু তাকানো ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠুস ঠুস করে যেটা আওয়াজ হলো, ওটা দাঁড়ায় দেখি দুটো ছেলে সামনের দিকে হাইটা যাইতেছে। আপনারা একটু তদন্ত করে বের করেন, আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো। ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। অধিকাংশ জায়গায় পাঠদান করেননি সহকারী শিক্ষকরা, বিপাকে কোমলমতি শিশুরা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাক্ষাৎ। সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা আঙ্কারার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আধ ঘন্টার আলোচনায় রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নে সরকার সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে নিজেদের ত্রুটিগুলো দূর করতে হবে, জবাবদিহিতা আনতে হবে সরকারের কাজে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় সরকারকে দলগুলোর সহায়তা করা দরকার বলেও মনে করেন তারা। একের পর এক আন্দোলন, সেনাপ্রধানের বক্তব্য, সেই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। এই গুমোট পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। যদিও আধ ঘন্টার বৈঠকের আগে ও পরে দল এবং সরকারের বক্তব্যে কোনো পার্থক্য দেখা যায়নি। আলোচনায় কয়েকদিনের ঘোলাটে পরিস্থিতির উন্নতি হলো কি? হয়তো কিছুদিন একটু ভালো চলবে, কিন্তু ওনার তরফ থেকে যে কাজগুলি করতে হবে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সেইগুলি যদি উনি ঠিক মতো না করেন তাহলে এই পথ তো মসৃণ হবে না। এই অসন্তোষটা অনেক অংশে কমানো যায় দুটো জিনিস করলে। একটা হলো যেসব বিতর্কিত উপদেষ্টা আছেন ওনাদেরকে বাদ দিলে, আর আরেকটা হলো ইলেকশনের একটা রোড ম্যাপ দিলে। এতদিন হয়তো বেশ কয়েকদিন অপেক্ষা করবে, কিন্তু সরকার যদি এই পরিস্থিতির পরিবর্তন চায় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। না হলে তাদের মধ্যে এই যে সন্দেহ অথবা যে অসহযোগিতা একে অপরের সাথে, এটা কমবে না। বিশ্লেষকদের মত, 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। তার উপর সরকারের কয়েকজন উপদেষ্টাও রাজনৈতিক দলের কাছে আস্থা হারিয়েছেন। কারো কারো মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। পরিস্থিতির উন্নয়নে এসব বিষয়ে সরকারের ভূমিকা রাখা দরকার। সরকার জনগণের সহায়তা তখনই পাবে, এটা ভাবা উচিত সরকারের যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে এবং তার জবাবদিহিতা যতটা নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে। রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেটরিক, কৌশলগত কারণে তাদের অনেকগুলো দাবি করতে হয়। গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ডিউ ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা, ব্যাখ্যা করা এবং কিছু দাবিতে সাড়া প্রদান করা। নির্বাচনের পাশাপাশি সংস্কারের কথাও বারবার বলে আসছে সরকার, তবে তার সবটাতে ঐকমত্য নেই রাজনৈতিক দলগুলোর। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে ছাড় দিতে হবে দুপক্ষকেই। দেশের স্বার্থে ভবিষ্যতে স্বৈরশাসক হয়ে ওঠা ঠেকাতে সহায়তা করা উচিত দলগুলোর। রাজনৈতিক দলের স্বার্থে আঘাত পড়ে তখন তো প্রতিপক্ষ হবেই। যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী হলে আর হতে পারবেন না। এটা আমার কাছে মনে হয় যে স্বার্থের আঘাত পড়লেই এটা হচ্ছে, আর যেটা তাদের পছন্দ হচ্ছে সেটা নিয়ে তো ওনারা চেঁচামেচি করছেন না। কিছু কাজ রাজনৈতিক দলেরও কিছু কাজ এই গভর্নমেন্টকে দিয়ে কিছু সংস্কার রাজনৈতিক দলেরও করিয়ে নেওয়া উচিত। কিন্তু আমি কতগুলো এভিনিউ রাখবো, কারণ আপনি অনেকগুলো এভিনিউ খোলা রাখলে সবটাই কনসেন্ট্রেট করতে পারবেন না। গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান সরকার ব্যর্থ হলে দায় সবার। তাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ বিশ্লেষকদের।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফিল্মি স্টাইলে হত্যা করা হলো গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে। রোববার রাত 10:30টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় তাকে পেছন থেকে গুলি করে 2 যুবক। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। তার স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বেই এমন হত্যাকাণ্ড। দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বামী হত্যার। এই ঘটনায় বাড্ডা থানায় মামলা করেছেন সাধনের স্ত্রী। মধ্যবাড্ডা গুদারাঘাটের 4 নম্বর সড়কের একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধন। হঠাৎ পেছন থেকে 2 যুবক খুব কাছ থেকে তাকে গুলি করে। মুহূর্তে লুটিয়ে পড়েন সাধন। এরপরেও তাকে লক্ষ্য করে ছোড়া হয় কয়েক রাউন্ড গুলি। দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে অস্ত্রধারী 2 জন। প্রায় দিনই আনে বসি 10টা 10:30টার সময় আমরা একটা চা খাইতে যাই, হয়তো 10-15 মিনিট আধা ঘন্টা বসি। আমি অন্যদিকে একটু তাকানো ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠুস করে দুটো আওয়াজ হলো। ওটা দাঁড়ায় দেখি 2টা ছেলে সামনের দিকে হাইটা যাইতেছে। অল্প বয়স্ক মনে হয়, বেশি বয়স না। গুলিবিদ্ধ সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিল বেশ কিছু সময়। পরে তাকে উদ্ধার করে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যায় কয়েক যুবক। সেখান থেকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কেউ ধরতেইছে না লোকটাকে। পরে আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা লোকটাকে হাসপাতালে নিয়ে আসি। ঢাকা উত্তরের বিএনপি নেতা ও সাধনের স্বজনরা জানান, সজ্জন মানুষ ছিলেন তিনি। কারো সঙ্গে তার শত্রুতার বিষয়ে জানা নেই তাদের। সাধন অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিল। সে নিজের মনে করে সে ব্যবসা বাণিজ্য করে, নিজের মতো করে চলে এবং আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন কর্মী ছিল। আমার ছোটবেলার বন্ধু, আমাদের দীর্ঘদিন রাজপথে চলাফেরা, প্রোগ্রাম, ও হচ্ছে গিয়া একনিষ্ঠ একজন কর্মী, প্রোগ্রাম মিস করতেন না। যেহেতু রাজনীতি করে তো আবার বলছিল, আমি তার জিজ্ঞাসা করছি না ভাই আমরা তো কোনো কারো লগে কোনো দ্বন্দ্ব নেই। তবে সাধনের স্ত্রী বলছেন ভিন্ন কথা। জানান 5 আগস্টের পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষ তার সাথে শত্রুতা করতেন। এমন কথা স্ত্রীকে জানিয়েছিলেন বেশ কয়েকবার। আগে কোনো সমস্যাই ছিল না, এই 5 আগস্টের পরে থেকে এই সব সমস্যা হইতাছে। বাসায় আইসা বলতো যে আমার সাথে শুধু করে, শত্রুতাম করে, আমার করে। আমি কি জন্য আমার সাথে রাজনীতিকই বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। আপনারা একটু তদন্ত করে বের করেন, আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো। সাধনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়া কামারপাড়ার একটি কবরস্থানে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি কাল। সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19শে মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত ফোরাম। এ বিষয়ে আরো জানবো, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, এই যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সচিবালয়ের কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে জানাবেন, এবং বিক্ষোভ মিছিল থেকে কর্মকর্তা কর্মচারীরা কি দাবি জানাচ্ছেন? যেটি হলো, আপনি জানেন যে গতকাল রাতে সরকারি চাকরি উদ্ধারের যেটিকে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা কালা কানুন হিসেবে আখ্যায়িত করছে। তো সেটি গতকাল জারি হয়েছে। তাদের বাতিল করার দাবি সত্ত্বেও আজকে তারা এই কালা কানুন বাতিলের দাবিতে সমাবেশ হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নেমে এসেছে। তারা তাদের যে সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন
থেকে কর্মচারীরা এখানে নেমে এসেছে, তাদের কাজ পেলে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের কালা কানুন বাতিলের দাবি আছে। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের যে সভাপতি, তার কাছে আমরা দাবিটা জানতে চাই। আপনারা তো এই আইনটি বাতিলের দাবি করে আসছিলেন, তো সেটি তো কালকে জারি হয়ে গেল, তো আপনাদের এখনকার কি কর্মসূচি, কি করবেন? আমরা চাচ্ছি যে সরকারের সাথে নেগোসিয়েশন করে আলোচনার মাধ্যমে আজকেই আইনটি প্রত্যাহার করার জন্য। যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না এবং তারা এই নিবর্তনমূলক আইনের কঠোর প্রতিবাদ জানাবে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর, সংস্থা, বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। আপনারা প্রতিবাদ জানিয়েছেন বড় ধরনের, তারপর তো অধ্যাদেশ জারি হলো। অধ্যাদেশটি জারি হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়টি ওনাকে ভুল বোঝানো হয়েছে। উনি আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছেন এবং আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আজকে আমাদেরকে নিয়ে আইন উপদেষ্টা মহোদয় বসবেন এবং যে নিবর্তনমূলক আইনের যে ধারা এবং ধারাগুলো সংযুক্ত হয়েছে, যার দ্বারা প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারী ক্ষতিগ্রস্ত হবে, সেই ধারাগুলো তারা প্রত্যাহার করে নেবেন। যেটি হলো ইসরাত, আপনি দেখছেন যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা পরিষদের যে সভাপতি, উনি এখন আশা করছেন যে অধ্যাদেশ জারি হলেও তারা আশা করছেন বাতিল করার জন্য তারা আন্দোলন করছে। ধন্যবাদ আপনাকে স্বপন। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে জেলায় জেলায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকেই রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ভোলাসহ বিভিন্ন জেলায় এই কর্মবিরতি কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও পাঠদান কর্মসূচি থেকে বিরত থাকেন তারা। এতে স্কুলে এসেও ফিরে গেছে অনেক শিক্ষার্থী। ক্লাস না হওয়ায় উদ্বেগ জানান অভিভাবকরা। শিক্ষকরা জানান 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। তবে কয়েক জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানা গেছে। বরিশাল ও রংপুরে কর্মবিরতি পালন না করে নিয়মিত পাঠদান দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এর আগে 5ই মে থেকে এই দাবিতে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, অনেকেই শিক্ষার্থীরা যারা আসছেন তারা ফেরত যাচ্ছেন, শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং এই যে যারা ফিরে যাচ্ছেন তাদের সম্পর্কে জানতে চাই শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন। ইশরাত, অভিভাবকদের সাথে আমার কথা হয়েছে একটু আগে এবং অভিভাবকদের সাথে শিক্ষকরা কিন্তু এখন ভেতরে আলাপ করছেন এবং শিক্ষকরা আসলে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিষয়ে যারা অভিভাবক রয়েছেন তাদের জানাচ্ছিলেন যে তাদের আসলে এটা কেন্দ্রীয় কর্মসূচি, সেই কারণে আসলে তারা এই যে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছেন, সেটা অভিভাবকদের এখন তাদের বিষয়টি জানানো হচ্ছে এই ক্লাসরুমে। এবং শিক্ষার্থীরাও রয়েছে, শিক্ষার্থীরা সকাল থেকে এসে কিন্তু ক্লাস না করায় তারা এই আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত স্কুলগুলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং শিক্ষকরা বলছে তারা তাদের যে যৌক্তিক দাবিতে পাঠদান থেকে সম্পূর্ণ যে পূর্ণ দিবস সেটি পালন করছে এবং তাদের দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন। এদিকে শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হয় আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তাদের সাথে কথা বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিভাবকরাও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষকরা যেমনটি বলছেন যে এই তাদের যে 3 দফা দাবি, যে কনসালটেশন কমিটির সুপারিশের যে যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডের যে বেতন নির্ধারণ 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে প্রাপ্তির যে জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি সেটি করতে হবে। এবং আপনাকে যদি একটু আমি দেখাই, আমরা এই রাজশাহীর যে এই একটি প্রাইমারি স্কুলে রয়েছে এবং সেখানে শিক্ষকদের সাথে এখন অভিভাবকরা তারা ভেতরে একটি ক্লাস শ্রেণীকক্ষে কিন্তু বসেছেন এবং তারা যারা শিক্ষকরা রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের তারা অভিভাবকদের তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি এবং ক্লাস আসলে কেন হচ্ছে না সে বিষয়টি কিন্তু জানাচ্ছেন ভেতরে। ধন্যবাদ আপনাকে তারেক।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। এলেঙ্গা পার হওয়ার পরপরই যাত্রী বেশে থাকা ডাকাতরা চালক, হেলপার ও যাত্রীদের চোখ, মুখ, হাত পা বেঁধে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী লুট করে। বাসে থাকা নারী যাত্রীদের সাথে অশোভন আচরণও করে ডাকাত দলের সদস্যরা। পরে বাসটি ঘুরিয়ে আবারও নিয়ে আসা হয় সাভারের আশুলিয়ায়। রাতভর কয়েক দফা একই রুটে বাসটি নিয়ে যাওয়া আশা করে ডাকাত দল। ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় তারা। এই ঘটনায় সদর থানায় ডাকাতি ও শ্লীলতাহানির মামলা হয়। ভারতের সাথে উত্তেজনার কয়েক সপ্তাহ পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার ইস্তাম্বুলে দেখা করেন দুই নেতা। এ সময় উপস্থিত ছিলেন তুরস্ক পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। প্রতিরক্ষা, জ্বালানি এবং পরিবহন খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানায় আঙ্কারা ইসলামাবাদ। সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এর আগে পেহেলগাম সন্ত্রাসী হামলা ঘিরে ভারতের সাথে উত্তেজনা দেখা দিলে পাকিস্তানের পক্ষ নেয় ইউরেশিয়ান দেশটি। আঙ্কারার বিরুদ্ধে ইসলামাবাদকে বেশ কয়েকবার অস্ত্র সরবরাহের অভিযোগও তুলেছে নয়াদিল্লি।